আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছে। প্রায় অনেকদিন বাসায় মাছ ছিল না। প্রতিদিন মুরগি রান্না করতেছিলাম। তো আমার ম্যাডামের হাসব্যান্ডকে বলছে যে মাছ আনার জন্য। কিন্তু সে তো মনে করেন যে একবারে বললে আনে না। তাকে একটা কিছু দিয়ে আনাইতে হইলে তাকে বলতে তারপরে নিয়ে আসে। মানে আমরা এই যে একটা মানে কুইরা মানুষ বলি না আমাদের ভাষায়? মানে কুইরা। মানে যেকোনো জিনিস বাসার বাজার হোক, যেটাই হোক না কেন তাকে একবার বললে সে জীবনেও আনবে না। তাকে বলতে হবে, বলতে তারপরে নিয়ে আসবে। যেমন বাসায় বাজার শেষ হইলে আমি ম্যাডামকে বাজার লেখাই। ম্যাডামকে না, আমার ম্যাডামের মেয়েদেরকে দিয়ে আমি বাজার লেখাই যে কি মানে লাগবে এগুলো আমি ওদেরকে মুখে বলি, ওরা আরবিতে লেখে। লেখার পরে ওই কাগজটা আমার ম্যাডামের হাতে দেয়। ম্যাডামে আবার কি করে WhatsApp এ আমার ম্যাডামের হাসব্যান্ডকে ওই প্রত্যেকটা বাজার আ মানে মেসেজে লিখে দেয়। লিখে দেওয়ার পরে উনি কি করে যখন আমার ম্যাডামে ওই বাজারের লিস্ট পাঠায় তার হাসব্যান্ডের ফোনে তখন সে আমার ম্যাডামের মেসেজ দেখে না। দেখে না, তারপরে কি করে বাজার নিয়ে আসে না। তখন আমার ম্যাডাম যদি আমাকে জিজ্ঞাসা করে যে, "বাজার নিয়ে আসছে?" আমি বলি কি যদি না আনে তখন তো আমি বলি যে, "না আনে নাই।" তখন আমার ম্যাডামে বলে যে, এ কি একবার বললে কখনো কোনো কাজ করে না। কয়েকবার বলতে হয় তাকে। যাই হোক, তারপরে বলতে মাছ নিয়ে আসছে। তো যেদিন এই মাছটা নিয়ে আসছে সেদিনও উনি হচ্ছে মাছ কাটে যাবে তার একটা বন্ধুর সাথে। পরে আমরা বাহিরে যাচ্ছিলাম, উনি আসতেছিল। তখন গাড়ি থামাইয়া আমার ম্যাডাম মুখোমুখি হয়ে তার হাসব্যান্ডের সাথে গাড়ির গ্লাস খুলে কথা বলতেছিল। তো উনার হাসব্যান্ড বলতেছে যে, "আমি মাছ কাটে যাবো এখন।" তো আমার ম্যাডাম বলতেছিলে, "আগে মাছ কিনা দিয়া তারপরে মাছ কাটে যাবি। তার আগে যাবি না।" কারণ জানে উনি যে মাছঘাটে যদি উনি আজকে যায় তাহলে আজকে উনি মাছ নিয়ে আসবে না। আর প্রতিদিন আমার ম্যাডাম হচ্ছে মুরগি খেতে বিরক্ত হয়ে গেছে। তো এইজন্য হচ্ছে মাছটা তাকে ইমার্জেন্সি ভাবে আনতে বলতেছে। তারপরে যাই হোক পরে শেষে উনি মাছ কিনে নিয়ে দিয়ে গেছে, দিয়া ফ্রিজে রেখে দিছিল। তো আমাকে আর বলে নাই, আমিও জানি না। আর রাত হয়ে গেছিল এর জন্য হয়তো বলে নাই। পরের দিন সকালবেলা আমি ফ্রিজ খুলছি, এখন দেখি মাছ নিয়ে আসছে অনেকগুলো। দেখেন, এটা হচ্ছে টুনা মাছ। তো অনেক ৩ পলিথিন নিয়ে আসছে, একবারে বেশি করে নিয়ে আসছে যাতে করে বারবার কিনতে না হয়। তো আমি ফ্রিজ থেকে মাছগুলা সকালে বের করে রাখছিলাম। যেহেতু গতকালকে রাতে নিয়ে আসছে, বরফ জমে গেছে। তো আমি আগেই বের করে রাখছিলাম যাতে করে আমি প্যাকেট করতে পারি বরফগুলা ছুটলে। আর আমি হাতে গ্লাভস পরে মাছগুলা মানে করতেছিলাম। তো আমার গ্লাভসেও মানে সইতেছিল না। এত পরিমাণে মানে ঠান্ডা ছিল মাছগুলা। যাই হোক ওরা যেই মাছ খায় সেই মাছই নিয়ে আসছিল। এটা হচ্ছে সামুদ্রিক টুনা মাছ। তো ওরা এই মাছ ছাড়া আর কোনো মাছ খায় না। এই মাছটাই ওরা খায় কাটা ছাড়া, ঝামেলা ছাড়া। আপনারা দেখবেন ওরা হচ্ছে সবসময় সহজ খাবার পছন্দ করে। সহজ রান্নাবান্না, সহজ খাবার। তো এগুলো ওরা পছন্দ করে। এই কাটা বাইছা যে মাছ খাবে ওরা ঐরকম খাইতে পারে না। তো আপনারা তো দেখেনই আমার ব্লগ যে আমি যখন কাঁটাওয়ালা মাছ রান্না করি তখন আমাকে এই মাছগুলা কাঁটার থেকে বাইছা দিতে হয়। নইলে ওরা খাইতে পারে না। ধরেন আপনি কতটা সুখে থাকলে, কতটা আরামে থাকলে আপনি এই কাজগুলা করতে পারেন যে আপনাকে কেউ মাছের কাঁটা বাইছা দিবে তো আপনি তারপরে খাবেন। আ বুঝেন তাহলে কতটা সুখে তারা থাকে। আর মানে শুধু চিবাইয়া দেওয়াটা বাকি থাকে। আমার মনে হয় যে যদি চিবাইয়া দিতাম তাইলে মনে হয় ওদের খাওয়ার সুবিধা হয়তো। যাই হোক আস্তাগফিরুল্লাহ। আমি কথাগুলো বলতে বাধ্য হলাম। কারণ ওরা আসলে অনেক সুখে হচ্ছে ওদের জীবন পার করে। তো এখন অনেকে এসে আবার কমেন্ট করবেন যে, "সুখ করার জন্যই তো তোমাকে টাকা দিয়ে কাজের লোক নিয়ে আসছে।" তো ঠিক আছে ভাই, সুখ করার জন্যই কাজের লোক নিয়ে আসছে। তাই বলে কি কাজের লোক থাকলে কি নিজেরা কিছু করে না? মানে এতটাই সুখ যে কাজের মানুষে মাছের কাঁটাটাও বেছে দিবে, এতটাই সুখ, তাই না? তো যাই হোক আমি এই মাছগুলা প্যাকেট করতেছিলাম পলিথিনে। গুনে আমি হচ্ছে ১০ পিস করে রাখতেছিলাম। এগুলো আবার অনেক একটু বড় পিস তো ১০ পিস করে রাখলে পরে আবার আমি এগুলা মাঝখান থেকে কেটে ছোট করলে আরো মানে ১০ পিস বেশি হবে। ২০ পিস হবে। তো ওইভাবে আমি রাখতেছিলাম। তো আমি হচ্ছি এখন এই মাছগুলা বাকিগুলা প্যাকেট করে নিব। আর হচ্ছে এই যে আমি অল্প করছি। আবার আমার হচ্ছে কফিলে আবার বলছি কি যে অল্প করে প্যাকেট করতে। পরে আমি বললাম যে, যতটুকু লাগবে আমি অতটুকুই করব।" কারণ আমি মাপ জানি কতটুকু পরিমাণের প্রয়োজন। আর এখানে আমি রাখলাম দুপুরে রান্নাবান্না করার জন্য এইটুকু।
তো আজকে দুপুরে মাছ রান্না করব। আর এই দেখেন এই মাছগুলা। দেখেন কতগুলা মাছ মাশাআল্লাহ। কিন্তু আমার এই মাছ দেখতে, দেখতে খাইতে, খাইতে আমার আর ভাল লাগে না বুঝছেন? আমার খালি বাংলাদেশি মাছ খাইতে মন চায়। তো বাংলাদেশি মাছ এখানে সহজে পাওয়া যায় না। আমি যে এরিয়াতে থাকি, এই এরিয়াতে পাওয়া যায় না। বিদেশে কিন্তু বাংলাদেশি সবকিছুই পাওয়া যায় ফ্রোজেন করা। কিন্তু ইলিশ মাছও পাওয়া যায়, তেলাপিয়া মাছও পাওয়া যায়। কিন্তু আমি যে এরিয়াতে থাকি এটা হচ্ছে ওমানিদের একটা এরিয়া। তো এইখানে সব ওমানিদের খাবার পাওয়া যায়। আর বাংলাদেশি খাবার, মাছ এগুলা পাওয়া যায় না। তো যাই হোক আমি মাছ সব প্যাকেট করে রাখছি এখন ফ্রিজে। আমি হচ্ছে মাছগুলা রাখবো। তো আমি এক সাইডে মাছ রাখি আর এক সাইডে মুরগি রাখি। ফ্রিজে মুরগিও শেষ হয়ে গেছে। তো মাছ আর মুরগি যদি একসাথে বলতাম আমার কফিলের মাথায় ঠাডা পড়তো। মানে মাছও শেষ, মুরগিও শেষ। এইজন্য আমি মাছটা আগে আনছে তার ২ দিন পরে আবার মুরগির কথা বলবো। কারণ মুরগিও শেষ হয়ে গেছে। ও যেদিন দেখবে যে বেশি বাজার মানে শেষ হয়ে গেছে সেদিন কফিলে মানে বাউ, বাউ করে বুঝছেন? আমাদের দেশে যেরকম বেশি টাকা খরচ করলে পুরুষ মানুষরা একটু চিল্লাচিল্লি করে, তো ঐরকম এরাও এরকমই করে। তো যাই হোক আমি রান্না-বান্না শুরু করে দিলাম। এইখানে আমি ভাত বসাইছি আর ওইখানে মাছ ভাজতেছি। মাছ ভাজা দিচ্ছি কারণ আজকে এই সাদা ভাত আর মাছ দিয়ে ছালনা রান্না করব। তো এজন্য। তো আজকে আমার সাথে হচ্ছে ফয়সালা মনে হয় ছিল না। এজন্য আমি রিল্যাক্সে ভিডিও করতে পারতেছি। নাহলে ও তো আমার সামনে সবসময় দৌড়াদৌড়ি, লাফালাফি এগুলা করতেই থাকে। তো এরকম যাই হোক আমি আমার মতো নীরবে কাজ করতেছি। আমার ইদানিং খুবই বাংলাদেশি খাবার খুব খাইতে মন চায়। এটা হচ্ছে হয়তোবা দেশে যাবো এজন্য আগের থেকে বাংলাদেশি খাবারকে মিস করতেছি। তবে দেখা যাচ্ছে কি জানেন? আ এখন বাংলাদেশি খাবার খেতে ইচ্ছে করতেছে। আবার দেশে গেলে তখন আর মনে করেন যে আ মনে থাকে না যে কোনটা খাবো। আমার মা প্রতিদিনই জিজ্ঞাসা করে যে, "আজকে কি রান্না করব? কি খাবি?" আমি কি বলি জানেন? আমি বলছি, "তোমাদের যেটা মনে চায় সেটাই করো।" মানে আমার তখন মানে পছন্দ সব মানে উড়ে যায়গা। আমি মানে করতে পারি না। মনে রাখতে পারি না যে আজকে কি খাবো। যাই হোক আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া যখন YouTube, Facebook এগুলা দেখি না, অনেক খাবার আমি এগুলা দেখি TikTok এ। তো এইগুলা আমি সব লাইক দিয়ে, দিয়ে রাখছি। যাতে বাংলাদেশে গেলে এই খাবারগুলো আমি দেখে, দেখে আমি বলতে পারি যে আমি এটা খাবো, ওইটা খাবো। মনে না থাকে এর জন্য লাইক দিয়ে, দিয়ে ভিডিওগুলা রেখে দিছি। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছ উঠায় নিচ্ছি এক, এক করে। বাকিগুলা আমি ২ বারে মাছগুলা ভাইজা আমি শেষ করব। তো এদিকে মাছ ভাজা দিয়ে আমি ওইদিকে সবজিগুলাও হচ্ছে কেটে নিচ্ছি। তাহলে এইখানে মাছ ভাজা হয়ে গেলে সবজিগুলা কেটে তারপর রান্নাটা বসায় দেব। আর এই মাছ দিয়ে ছালনা রান্না করতে বেশি সময় লাগে না। সবজিটা কষানো হইলেই মাছগুলা দিয়ে দিব তাহলেই হয়ে যাবে। তো আমার ম্যাডাম কফিলে বলছে যে সালনা রান্না করতে। ম্যাডামকে বলে রাখছিল। পরে ম্যাডাম আমাকে সকালে বলতেছে, নইলে আমার আজকে মাছ দিয়ে অন্য খাবার রান্না করার উদ্দেশ্য ছিল। তো বলল যে এটা রান্না করতে সালনা, তো আমি সেটাই করতেছি। তারপরে তো আমার হচ্ছে আজকে ফয়সাল নাই এখানে বুঝছেন? কারণ ফয়সাল থাকলে এই কাঁচা মাছ উঠায়, উঠায় খাইতে যায়। কত ঝামেলা মনে করেন। আর ফয়সাল কি করছে জানেন? আমাদের বাসায় মানে বৃষ্টির কারণে অনেক মানে কয়েকদিন টানা বৃষ্টি হইছে। তো বৃষ্টি এখন নাই, রোদ উঠতেছে। তো বৃষ্টি শেষ হয়ে গেলে তখন কিন্তু মশা, মাছি এগুলা অনেক বেশি বাড়ে। তো পুরা বাড়ি ভরে এত মাছি। পরে আমার ম্যাডাম এই মাছি যন্ত্রণায় পরে মাছি মরার হচ্ছে ওষুধ দিছে। ওষুধ দেওয়ার পরে এই মাছিগুলা মরে, মরে সারা বাড়িতে পড়তেছে আর আমি একটু পর, পর পরিষ্কার করতেছি। তো গতকালকে আমি রান্নাঘরে ঢুকছি, দেখি ফয়সাল রান্নাঘরে বসে আছে। যাই হোক, ধাপ কইরা নিচে নাইমা নিচের থেকে মাছি একটারে নিয়া মুখের ভিতর দিয়ে হালাইলো। দিয়া চাবান দিয়া ফেলাইছে। তখন আমি ওরে দেইখা আমি তাড়াতাড়ি করে আমি বলছি, "কি হা কর, দেখি মুখের ভিতরে কি?" হা করছে। এখন দেখি মাছির ভিতরে যে ডিম-ডুম যা আছে, সাদা অংশ, নাড়ি-ভুড়ি এগুলো সব ওর মুখের ভিতরে। কথাটা শেয়ার করতে গিয়ে আমার নিজেরই বমি চলে আসছে। যাই হোক, ওর আসলে ভালো মন্দ কোনো কিছুই বুঝে না। কোনটা খাওয়ার জিনিস, কোনটা না খাওয়ার জিনিস এসব দিকে ওর কোনো ইয়া নেই। বুঝেন আপনারা যে একটা মাছি মারা গেছে, সেই মাছিটা উঠাইয়া ও খাইয়া ফেলছে। তাও চাবাইয়া। ওর ভিতরে এই জ্ঞানটা নাই যে এটা খাওয়ার জিনিস না। বুঝেন? পরে আমি সাথে, সাথে গিয়ে ম্যাডামকে বলছি। পরে ম্যাডামে কি করবে আর কিছু বলার নাই। ওরে বললে লাভ, কেউ কি বুঝে?
পরে বা সব মাছিগুলা আমি যতগুলা মরা পড়েছিল সব পরিষ্কার করছি। পরিষ্কার করে রুমে চলে আসছি। একটু পরে গিয়া দেখি আবারও কতগুলা মরে পড়ে আছে। তো এখন কি করব বলেন? ওরে নিয়া কিছু করার নাই। প্রচুর ঝামেলা ওরে নিয়া। তো এখানে অনেকগুলা ডিম নিয়ে আসছিল ঈদের পরে। ঈদের ২ দিন পরে এই ডিমগুলা আনছে আর আমি আজকে গুছাইতেছি বুঝেন। আমি এগুলা গুছাই নাই কারণ আগের পুরানো ডিম ছিল এই বক্সের মধ্যে। তো এই বক্সের ডিমগুলা শেষ হয়ে গেছে। তো বক্সগুলা ধুয়ে আমি আবার এই খাঁচির ডিমগুলা সাজাচ্ছি। এজন্য বক্স খালি ছিল না, এজন্য আমি করতে পারি নাই। আর ওরা প্রচুর ডিম খায়। সপ্তাহে ২-৩ দিন ডিমই খায়। ২-৩ দিন না, এমন সপ্তাহ আছে ৪ দিন ডিমই খায়। এরকম অবস্থা। তো আমার ডিম অত বেশি পছন্দ না। আমি ডিম খাইতে পারি না। আমি হচ্ছে আমার ভাল লাগে না ডিম খাইতে। ওদেরকে মানে ডিম ভাইজা দেই, সিদ্ধ করে দেই। তো আমি আমার আমি খাই না সত্যি কথা বলতে। আমি ওদেরকে বানাইয়া দেই ডিম কিন্তু আমি খাই না। তারপরে যাই হোক সবকিছু গুছানো হইলো। এখন এই যে বেসিংয়ে থালা-বাসন এগুলো আমি হচ্ছে এক, এক করে ধুইয়া নিচ্ছি। অনেকগুলা জমে গেছে থালা-বাসন এগুলো সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছি আর হাতে গ্লাভস পরে ধুয়ে নিচ্ছি। এই গ্লাভসটা আমার অনেক সুবিধা হইছে। কেননা এতে করে আমার হাত মেডিসিন জাতীয় যে কাজগুলা আছে মেডিসিন দিয়ে করি যেমন চুলা পরিষ্কার করা, তারপর যেকোনো জিনিস অতিরিক্ত ময়লা হইলে ওগুলা পরিষ্কার করা। তো এইজন্য এই গ্লাভসগুলো আমার ভালো হইছে। আমার হাতগুলা এইসব মেডিসিনের থেকে রক্ষা পাচ্ছে। আর হচ্ছে অতিরিক্ত পানি ধরার কারণে হাতগুলাও বেঁচে যাচ্ছে। আর আরেকটা কারণ বেশি ভালো হইছে কি, দুপুরবেলা যখন এখানে অতিরিক্ত রোদ উঠে, গরম পড়ে, তখন ৪৫, ৪৭, ৫০ ডিগ্রি পর্যন্ত রোদ চলে যায় এখানে। তো ওই সময় এই মানে পানি এত পরিমাণে গরম হয়ে থাকে একদম মনে হচ্ছে আগুন মাত্র চুলার থেকে পানি বলক তোলা পানি দিয়ে কাজ করতেছে এরকম গরম পানি থাকে। এটা যেসব আপুরা প্রবাসে থাকেন বিশেষ করে ওমান, সৌদি আরব সেসব আপুরা বুঝবেন যে আসলে এখানকার পানি যখন রোদ উঠে কতটা গরম থাকে। তো ওই পানি দিয়ে যখন আমি কাজ করতে যাই তখন আমার হাত মনে হয় পুড়ে যাইতে লয় এরকম অবস্থা। তো এইজন্য এই গ্লাভসটা আমার হাতগুলারে প্রোটেক্ট করবে আর হচ্ছে আমার এই গরম পানিগুলা এখন তেমন একটা রোদ উঠে নাই। তারপরেও দুপুর টাইমে পানি এত পরিমাণে গরম থাকে আর আরও গরম তো মানে ওগুলো তো এখনো আসেই নাই, শুরুই হয় নাই। আরও গরম তো পড়েই আছে। তো যাই হোক হাতে গরম পানি লাগবে না এখন আর গ্লাভসের উপর দিয়ে চলে যাবে। তো থাল-বাসন সবগুলা সুন্দর মতো সাবান দিয়ে হচ্ছে আগে ঘষে মেজে নিচ্ছি, ঘষাঘষি করতেছি আরকি। তো আমি দেশে যাওয়ার আগে যে মেলামাইনের যে প্লেটগুলা, এগুলা দেখবেন যে হলুদ, হলুদ হয়ে যায়। এগুলা ক্লোরক্স দিয়ে ধুইলে একদম সাদা হয়ে যায়। তো আমার ম্যাডাম ডিউটিতে যাওয়ার পরে এই যে কাজগুলা আমি করব। সবগুলা ক্লোরক্স দিয়ে ভিজাইয়া সুন্দর মতো ডলে, ডলে পরিষ্কার করব। কারণ এখন আমি ওরকম সময় পাচ্ছি না। যে সময়টা আমি ফ্রি থাকি ওই সময়টা আবার ম্যাডামের বাচ্চাকে আমার রাখতে হয়। তারপর ম্যাডাম গোসল করে খাওয়া-দাওয়া করে বাচ্চা নেয়। তো ওই সময়টা ওখানে চলে যায়। তারপর শুরু হয় আমার রান্নার সময়। তো এজন্য আমি এই কাজগুলো এখন করতে পারতেছি না। উনি যখন ডিউটিতে যাবে তখন আমি এক, এক করে এই কাজগুলা সুন্দর করে মানে শেষ করে ফেলবো। কারণ দেশে যাওয়ার আগে আমি এক, এক করে সবগুলা কাজ করব। যাতে করে আমার ম্যাডামে যেখানে হাত দেয় সেখানে জানি পরিষ্কার পরিচ্ছন্ন দেখে। কখনো জানি বলতে না পারে যে এই জিনিসটা এখানে নোংরা। আমি প্রত্যেকবার যখন দেশে যাই তখন আমি এই কাজগুলা আমি আমার নিজ দায়িত্বে এই কাজগুলা করে তারপর রেখে যাই। তারপরে থালা-বাসন ওখানে সাবান দিয়ে ধোয়া হয়ে গেছে। এখন আমি এখানে এই যে সালনা রান্না করার জন্য এখানে ঝোল দিয়ে দিছি। ঝোলটাও মনে করেন যে বলক এসে গেছে। তারপরে হচ্ছে আমি এখন এই যে মাছ ভাজাগুলা এখানে দিয়ে দিব। দেখেন এভাবে দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ রান্না করলেই আমার এই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আমি লবণ দেখবো একবার। আমি যেকোনো জিনিস রান্না করতে গেলে একবার লবণ দেখি। হচ্ছে অনেক সময় দেখিও না। কারণ আন্দাজের উপরে দেই। কারণ রান্না করতে, করতে একটা মাপ হয়ে গেছে যে এতটুকু লাগবে। তো যাই হোক ওখানে তরকারিটাও হচ্ছে। আর এইখানে আমি বাকি কাজগুলো করি, থালা-বাসনগুলো ধুয়ে ফেলি। আর এই বেসিংয়ের যে কলটা অতিরিক্ত নিচা হয়ে গেছে। এটা আরেকটু বড় ডান্ডিটা আরেকটু বড় হইলে আমার এই যে বড়, বড় পাতিলগুলো এগুলো ধুইতে সমস্যা হয়। তো এই কলটা মানে হায়াত শেষ হয়ে গেছে। বেশিদিন নাই। হয়তো যেকোনো সময় এটা ভাইঙ্গা যাইতে পারে। এটা হালকা হয়ে গেছে বোঝা যাচ্ছে। তো আমি আমার ম্যাডামকে এটা নষ্ট হওয়ার আগে আমি বলব যে এরকম লম্বা ডাঁটালা মানে
এরকম লম্বা আর এরকম উঁচার থেকে জানি পানি পড়ে। তাহলে আমার বড়, বড় পাতিল ধুইতে আমার সমস্যা হবে না। আর এখানে দেখেন কলটা কত নিচা। এখানে বড়, বড় পাতিল ধুইতে গেলে দেখা যাচ্ছে ফ্লোরের সাথে ঠেকে যায়। আমি মানে সুন্দর মতো কাজ করতে পারি না। মানে আমি তো এর আগেও বলছি আপনাদেরকে যে ওদের এই বাসাটায় মনে করেন যে এরা মানে কাজ কোনটাতে ভালো হবে না হবে এই জিনিসগুলো এরা খুব কম বোঝে। এই জিনিসগুলা এরা মানে বুঝে না। কাজ মানে জিনিসপত্র আনবে কিনবে ঠিকই কিন্তু সঠিক মতো আনে না। কোথায় কোন জিনিসটা প্রয়োজন এই জিনিসগুলা এরা খুব কম বোঝে, এই জিনিসগুলা এরা আনে না। তো আমাকেই বলে দিতে হবে। এটা নষ্ট হওয়ার আগে আমি বলে রাখবো যাতে করে বড় ডাটালার কল নিয়ে আসে। উপর থেকে পানি পড়লে আমার কাজগুলা একটু উঁচার থেকে পড়লে খুব সহজ হবে। বড়, বড় পাতিল ধুইতে গেলে আমার সমস্যা হবে না। তো আমি এই তো এক, এক করে ধুয়ে নিচ্ছি। তো ধোয়াধুয়ি শেষ হলে রান্নাটাও শেষ করে তারপরে আমার আজকের কাজকর্ম শেষ করে ফেলবো। আরও কাজ আছে এগুলা বিকেলে করব। ওগুলা বিকেলের জন্য রেখে দিছি। কারণ এখন অনেক প্রেশার পড়ে গেছে। সকাল থেকে কাজ করতে আছি এখন পর্যন্ত একটু বসিও নাই। তো এখন এই কাজগুলা হচ্ছে করে একটু রেস্ট নিব রুমে গিয়া। একটু পরে আবার ওনার ম্যাডামের মেয়েরা চলে আসবে আবার যখন ম্যাডাম নামাজ পড়বে তখন আবার ওনার বাচ্চা একটু কোলে দিবে, নামাজ পড়ে তারপর আবার নিবে। তো এই জন্য আগে, আগে আমি সব কাজগুলো করে ফেলতেছি। যেসব আপুরা ওমানে থাকেন তারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি কুরিয়ার করে জিনিস পাঠাইছি এগুলো কত টাকা করে নিছে, তারপরে হচ্ছে কত টাকা লাগলো পাঠাতে কিংবা ওই অফিসের নাম্বার আমার কাছে আছে কিনা। তো এরা জানতে চাইছেন। তো আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি সব কিছু ডিটেলস এবং কি কুরিয়ার অফিসের নাম্বার সব কিছু আপনাদেরকে দিয়ে দিব। আপনারা হচ্ছে ওইখান থেকে সব কিছু জেনে নেবেন। এই ভিডিওতে আর এগুলা বলবো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।